ঘন্টায় ৩০০ কিলোমিটার গতিতে জামাইকায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মেলিসা। ২ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো অঞ্চল, বিদ্যুৎবিহীন ৫ লাখেরও বেশি মানুষ। দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প পা ফেলার আগেই শক্তিশালী ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। তীব্র উত্তেজনা বাড়ছে কোরীয় উপদ্বীপে। শর্ত ছাড়া আলোচনায় বসতে রাজি কিম জং উন। কোনো সিদ্ধান্ত ছাড়াই ইস্তাম্বুলে শেষ হলো পাক আফগান শান্তি আলোচনা। দিল্লির ইশারায় চুক্তি থেকে সরে আসে কাবুল, অভিযোগ ইসলামাবাদে। যে কোনো সময় ফের যুদ্ধ শুরুর শঙ্কা। গাজায় ট্রাম্পের শান্তি চুক্তি নিয়ে নেতানিয়াহুর তামাশা। যুদ্ধবিরতি ভেঙে একদিনেই ইসরায়েলি হামলায় নিহত শতাধিক ফিলিস্তিনি। ত্রাণ সংকটে বাড়ছে মানবিক বিপর্যয়। ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত এনেছে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। ঘন্টায় ১০০ কিলোমিটার গতির তীব্র ঝড়ে ধ্বংস কয়েক লাখ হেক্টর জমির ফসল। দেখানো হয়েছে ১০ নম্বর বিপদ সংকেত। ঘন্টায় প্রায় ৩০০ কিলোমিটার গতিতে আঘাত হানা মেলিসাকে বলা হচ্ছে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়। জ্যামাইকায় রীতিমতো তাণ্ডব লীলা চালিয়ে এবার এই হ্যারিকেন নতুন দিকে মোড় নিচ্ছে। মঙ্গলবার জ্যামাইকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের নিউ হোপ শহরের কাছ দিয়ে ঘূর্ণিঝড়টি ভূমিতে আঘাত হানে। ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ২৯৫ কিলোমিটার, যা ক্যাটাগরি ৫ মাত্রার চেয়ে অনেক বেশি। এবার তা বাঁক নিয়ে কিউবায় আঘাত হানতে যাচ্ছে। জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস সিএনএনকে জানায়, ঝড়ে হাসপাতাল, বাড়িঘর ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে। বিশেষ করে সেন্ট এলিজাবেথ এলাকার প্রায় পুরো অঞ্চলই পানিতে তলিয়ে গেছে। দ্বীপ জুড়ে ৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছেন। দেশটির আবহাওয়া অফিস মেলিসাকে ইতিহাসের সবচেয়ে ধীরগতির ও তীব্র ঘূর্ণিঝড় বলে উল্লেখ করেছে। এরই মধ্যে এটি ক্যারিবীয় অঞ্চলে অন্তত ৭ জনের প্রাণ নিয়েছে। জ্যামাইকার ৩ জন, হাইতির 3 জন এবং ডোমিনিকা রিপাবলিকের 1 জন নিহত হয়েছেন। আরও 1 জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। সাইক্লোন বিশেষজ্ঞরা জানিয়েছেন, জ্যামাইকার কিছু এলাকায় বৃষ্টিপাত ৭০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে, যা দ্বীপটির বর্ষাকালের স্বাভাবিক বৃষ্টির প্রায় দ্বিগুণ। এতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের শঙ্কা তৈরি হয়েছে। জ্যামাইকা পেরিয়ে এখন মেলিসা কিউবার দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে, এটি এখনও ক্যাটাগরি 4 মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড়। ঝড়ের প্রভাবে কিউবায় ভয়াবহ বাতাস, জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। ঘূর্ণিঝড় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করেছে কিউবা সরকার। দেশ জুড়ে দুর্যোগ প্রতিরোধ বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫ দিনের এশিয়া সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর মাত্র কয়েক ঘন্টা আগেই নতুন করে এক ঝাঁক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, যার ফলে ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের মধ্যেই তীব্র উত্তেজনা বেড়েছে কোরীয় উপদ্বীপে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, মঙ্গলবার ইয়েলো সাগরে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রগুলো 2 ঘন্টারও বেশি সময় আকাশে উড়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা পাক জং চন এই পরীক্ষার তত্ত্বাবধান করেন। তিনি বলেন, পারমাণবিক বাহিনীর যুদ্ধ প্রস্তুতি ও প্রতিরোধ ক্ষমতা যাচাইয়ের জন্যই এই পরীক্ষা চালানো হয়েছে। এমনকি দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, মঙ্গলবার বিকেল 3টার দিকে উত্তর পশ্চিম উপকূল থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। অন্যদিকে বুধবার সকালে দক্ষিণ কোরিয়ায় অবতরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনে অংশ নেবেন। তবে তার সফরের আগ মুহূর্তে কিম জং উনের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক আলোচনায় নতুন চাপ সৃষ্টি করেছে। রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের সফরের আলোচ্য সূচিতে মূল বিষয় হিসেবে থাকবে 2 দেশের মধ্যে অমীমাংসিত বাণিজ্য চুক্তি এবং চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক। তবে উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সেই আলোচনাতেই নতুন মাত্রা যোগ করেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তিনি এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে বড় কোনো বিষয় হিসেবে দেখছেন না এবং তার মনোযোগ এখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আসন্ন বৈঠকের দিকে। এদিকে কিম জং উন জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি তার দেশের পারমাণবিক কর্মসূচি ত্যাগের শর্তে জোর না দেয় তবেই তিনি আলোচনায় ফিরতে রাজি হবেন। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। তুরস্কের ইস্তাম্বুলে 4 দিন ধরে চলা পাকিস্তান আফগানিস্তান শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। আলোচনার ব্যর্থতার পর আফগানিস্তানকে ভারতের হাতিয়ার আখ্যা দিয়ে ইসলামাবাদ থেকে এসেছে কঠোর প্রতিক্রিয়া। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় দুই পক্ষের মধ্যে সন্ত্রাস দমন ও সীমান্ত নিরাপত্তা নিয়ে মতপার্থক্য চরমে পৌঁছেছে। পাকিস্তান জানায় আফগান প্রতিনিধি দল শেষ মুহূর্তে কাবুল থেকে নির্দেশ পেয়ে চুক্তি থেকে সরে আসে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ অভিযোগ করেছেন আলোচনা ভেঙে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে, আর এর পেছনে রয়েছে ভারতের প্রভাব। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফ জিও নিউজের এক সাক্ষাৎকারে বলেন কাবুল এখন নয়াদিল্লির পুতুল খেলোয়াড়ে পরিণত হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আফগানিস্তান যদি দিল্লির হয়ে পাকিস্তানের উপর আক্রমণ চালায় তবে ইসলামাবাদ 50 গুণ শক্তিশালী জবাব দেবে। তার দাবি গত 4 বছর ধরে কাবুল সন্ত্রাসীদের ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং এই হামলার পেছনে ভারতের সরাসরি মদত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন ও ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় ইস্তাম্বুল আলোচনার ভাঙ্গনের মূল কারণ হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের ড্রোন অপারেশন চুক্তি। পাকিস্তান প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করে তাদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট এলাকায় ড্রোন অভিযান চালাতে পারে। এই ঘোষণা আফগান প্রতিনিধি দলের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে, কারণ তারা নিশ্চয়তা চেয়েছিল পাকিস্তান আফগান আকাশসীমা লঙ্ঘন করবে না। আলোচনার ব্যর্থতা দুই দেশের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। ইসলামাবাদের অভিযোগ আফগান সীমান্ত থেকে সন্ত্রাসীরা পাকিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। অপরদিকে কাবুল এসব অভিযোগ অস্বীকার করে বলছে পাকিস্তানি সীমান্তে উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। ইস্তাম্বুল আলোচনার ব্যর্থতা শুধু দুই প্রতিবেশী নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। পাকিস্তান এখন কূটনৈতিক সতর্কতার পাশাপাশি সামরিক প্রস্তুতিও জোরদার করছে, এমনকি যে কোনো বহিরাগত প্রভাবিত হামলার জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে ইসলামাবাদ। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্ব নেতাদের নানা দেন দরবার ও আলোচনায় গেল অক্টোবর থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। তবে এই চুক্তিতেই এখনো শান্তি মেলেনি সেখানে। যুদ্ধবিরতির মধ্যেই সেখানে প্রতিদিনের জীবন এখনো অনিশ্চয়তা আর আতঙ্কে ঘেরা। গাজার আকাশে ইসরায়েলি বিমান ও ড্রোনের তাণ্ডব আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া কান্না সব মিলিয়ে পুরো উপত্যকা জুড়ে এখনো যুদ্ধের ছায়া ঘন হয়ে আছে। আর এমন এক প্রেক্ষাপটে মঙ্গলবার রাতে নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার হাসপাতাল সূত্রে জানা গেছে এই হামলায় 24 শিশুসহ অন্তত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলাগুলো মূলত আবাসিক ভবনকে লক্ষ্য করে চালানো হয়। গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা থাকা মানুষদের খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই হামলা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ উঠেছে আন্তর্জাতিক মহলে। চলতি মাসের শুরুতে মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে বিবেচিত হয়। মুক্তিকামী সংগঠনটি বারবারই জানিয়ে এসেছে তারা চুক্তির শর্ত মেনে চলতে বদ্ধপরিকর। তবে গেল মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে তাৎক্ষণিক ও শক্তিশালী হামলার নির্দেশ দেন। তার দাবি, গাজার দক্ষিণাঞ্চলের রাফা এলাকায় ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। যদিও সংগঠনটি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি শর্ত ভঙ্গ করেছে এবং চুক্তিটিকে ব্যর্থ করার চেষ্টা করছে। এদিকে গাজার রাফা ক্রসিং বন্ধ রাখা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। তাদের মতে এটি যুদ্ধবিরতি আরেকটি শর্ত ভঙ্গনের স্পষ্ট প্রমাণ। বিশ্লেষকরা বলছেন গাজায় সাম্প্রতিক এই হামলা শুধু যুদ্ধবিরতির বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করছে না, বরং নতুন করে মানবিক বিপর্যয়ের আশঙ্কাও বাড়িয়ে দিচ্ছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় মন্থা ভারতে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত এনেছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত 11:30টার দিকে উপকূল অতিক্রম করে। এই ঝড়ে রাজ্য জুড়ে তীব্র বৃষ্টি, ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। পাশের উড়িষ্যা রাজ্যে অন্তত 15টি জেলাতেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
স্থানীয় প্রশাসনের বরাদ্দে পুলিশ জানিয়েছে, কোনাসীমা জেলায় একটি গ্রামে প্রবল বাতাসে ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। রাজ্য সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী ঝড়ে ৩৮,০০০ হেক্টর কৃষিজমি ফসল এবং ১,৩৮,০০০ হেক্টর বাণিজ্যিক ফল ফলাদির গাছ সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে এর আগেই ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া গবাদি পশুর জন্য ৮৬৫ টন খাদ্য সামগ্রী সংগ্রহ করা হয়েছে। সেই সাথে চিকিৎসা সেবা চালু রাখতে বসানো হয়েছে ২১৯টি মেডিকেল ক্যাম্প। ভারতের আবহাওয়া অধিদপ্তর অন্ধ্রপ্রদেশে উপকূলীয় জেলাগুলোর জন্য রেড অ্যালার্ট জারি করেছে। সমুদ্রে প্রায় ১ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। তবে শ্রীকাকুলাম সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি ও দমকা বাতাস অব্যাহত রয়েছে। ফলে সেখানকার কয়েকটি সমুদ্র বন্দরে সর্বোচ্চ সতর্কতা ৮ থেকে ১০ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়টি ধীরে ধীরে দুর্বল হচ্ছে। তবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কা এখনো রয়ে গেছে। তাই জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।